হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিসিএস মন্ত্রা। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি কেমিস্ট্রি সিরিজ। ওকে, কেমিস্ট্রি সিরিজটা শুরু করতে যাচ্ছি। বেসিক্যালি 2 থেকে 3টে ক্লাসই আমাদের কেমিস্ট্রির মধ্যে হবে। তো চলো শুরু করি চ্যাপ্টারটা। দেখো, কেমিস্ট্রি সাবজেক্টটা শুরু করার আগে আমরা জানবো হোয়াট ইজ কেমিস্ট্রি। ওকে, তো কেমিস্ট্রি হচ্ছে, আমরা জানি যে এই পৃথিবীতে হোক বা এই ইউনিভার্সে হোক, প্রত্যেকটা জিনিস কোনো না কোনো ম্যাটার দিয়ে তৈরি, আর এই ম্যাটারগুলোর যে আণুবীক্ষণিকভাবে যদি আমরা দেখি ম্যাটারগুলোকে, দেন আমরা দেখতে পাই ছোট 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 বিলিয়ন্স অফ পার্টিকেলস থাকে। এই পার্টিকেলসগুলো নিয়ে যখন আমরা আলোচনা করি, এই পার্টিকেলসগুলোর কম্পোজিশন, তাদের প্রপার্টিজ, ক্যারেক্টারিস্টিক্স, তাদের বিহেভিয়ার নিয়ে যখন আলোচনা করি, বা তাদের স্ট্রাকচার নিয়ে যখন আলোচনা করি, যখন তাদের ডিফারেন্ট এলিমেন্টস বা ডিফারেন্ট সেই জিনিসগুলোর মধ্যে যে রিয়াকশান, সেই রিয়াকশানকে নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন ওই স্ট্রিমটাকে বা ওই ডিসিপ্লিনটাকে আমরা বলি কেমিস্ট্রি। ওকে, সো কেমিস্ট্রি আমাদের ডে টু ডে লাইফে আমরা প্রচুর এক্সাম্পল আমরা দেখতে পাই। আমাদের শরীরের মধ্যে, ইন আওয়ার বডি, দেয়ার আর থাউজেন্ডস অফ রিয়াকশানস অকারিং এভরি সেকেন্ড। ঠিক আছে, তো কেমিস্ট্রির রোল আমরা ইন্ডাস্ট্রিতে দেখতে পাই, প্রোডাকশানে দেখতে পাই। ওকে, তো এই হচ্ছে আমাদের ব্রিফ ডেসক্রিপশন অফ কেমিস্ট্রিকে আমরা ডিফারেন্ট ব্রাঞ্চেসে ডিভাইড করি। লাইক ইনঅর্গানিক কেমিস্ট্রি, যখন কম্পাউন্ডস অ্যান্ড এলিমেন্টস নিয়ে আলোচনা করা হয়, তখন সেটাকে বলছি আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি। যখন কার্বনের কম্পাউন্ডসগুলো নিয়ে আলোচনা করা হয়, যেগুলো মূলত জীব মানে হচ্ছে প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, বা তাদের দেহাবশেষ, এইগুলোর মধ্যে বিশেষ করে আমরা কার্বন কম্পাউন্ডগুলো পাই। তো কার্বন কম্পাউন্ডগুলো নিয়ে যখন আলোচনা করি, সেটাকে আমরা বলছি অর্গানিক কেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি কখন বলবো? যখন আমরা লিভিং অর্গানিজমের দেহের মধ্যে যে সকল রিয়াকশানস বা যে সকল এলিমেন্টসগুলো থাকে, তো তাদেরকে নিয়ে যখন আলোচনা করা হয়, তখন সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। ওকে, যখন আমরা কেমিস্ট্রির সাথে ইলেকট্রিসিটিকে কম্বাইন করি এবং তাদের ডিফারেন্ট বিহেভিয়ার, তাদের মধ্যে রিয়াকশানস, চেঞ্জেস, এগুলো নিয়ে আলোচনা করি, তখন সেটাকে আমি বলছি ইলেকট্রোকেমিস্ট্রি। এবং যখন আমাদের আর্থের কম্পোজিশন বা আর্থের মধ্যে রকস, মিনারেলস, এগুলো নিয়ে আলোচনা করি, তখন সেটা হয়ে যায় জিওকেমিস্ট্রি। ওকে, তো এই হচ্ছে কেমিস্ট্রি ব্রিফ ইন্ট্রোডাকশন। আমরা মুভ করি নেক্সটের দিকে। ওকে, ফার্স্ট অফ অল আমরা পাবো অ্যাটম। তো অ্যাটম কি? অ্যাটম হচ্ছে আমরা যে ছোট 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 পার্টিকেলগুলোর কথা বলেছিলাম একটু আগে, যেগুলো প্রত্যেকটা ম্যাটার, আমরা আমাদের চারপাশে ডিফারেন্ট ম্যাটার দেখতে পাই। লাইক কাঠ দেখতে পাই, মাটি দেখতে পাই, বালি দেখতে পাই, গাছপালা, মানুষ, প্রত্যেকটা জিনিস এই পৃথিবীতে অবস্থিত যেগুলো আছে, সেই জিনিসগুলো এরকম ছোট ছোট পার্টিকেলগুলো দিয়ে তৈরি। বেসিক্যালি এই পার্টিকেলগুলোকে নাম দেওয়া হয়েছিল অ্যাটমস বা অ্যাটম। ওকে, অ্যাটমস নাম থেকে অ্যাটম এর নামকরণ করা হয়। তো অ্যাটম হচ্ছে আমাদের এই ছোট ছোট পার্টিকেলগুলো। তো প্রথম বলা হয়েছিল যে অ্যাটমই হচ্ছে দ্য বেসিক বিল্ডিং ব্লকস অফ ম্যাটার। এবং তাই সত্যি। কিন্তু এর মধ্যে একটা জিনিস ছিল, যে জন ডাল্টন বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, উনি বললেন যে অ্যাটম হচ্ছে ইনডিভিজিবল, মানে অ্যাটমকে ভেঙে আমি আর কোনো কিছুই তৈরি করতে পারবো না। ওকে, তো এই পোস্টুলেটসটা অ্যাকচুয়ালি ভুল ছিল, বাট পরবর্তীকালে দেখা গেছে যে অ্যাটমকেও ভাঙা যায় এবং অ্যাটমকেও ভেঙে আমরা আরও কতগুলো পার্টিকেলস পাই। ওকে, তো অ্যাটমকে বলা হয়েছিল যে বেসিক বিল্ডিং ব্লকস অফ ম্যাটার। অ্যাটম ইজ দ্য স্মলেস্ট কনস্টিটিউয়েন্ট ইউনিট অফ ম্যাটার, পসেস দ্য প্রপার্টিজ। তো অ্যাটমগুলো কী করে? যে কোনো ম্যাটারের প্রপার্টিসগুলোকে প্রসেস করে। যে কোনো ম্যাটারের যে প্রপার্টিটা থাকবে, সেটা অ্যাটমসগুলোর প্রপার্টির কারণেই আমরা দেখতে পাই। ওকে, তো অ্যাটমসের মধ্যে কী কী পার্টিকেল থাকে? নিউট্রনস থাকে, প্রোটনস থাকে এবং ইলেকট্রনস থাকে। ঠিক আছে, তো অ্যাটম হচ্ছে বেসিক বিল্ডিং ব্লক অফ ম্যাটার,
বাট অ্যাটম ডোন্ট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি। আমরা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাটমকে দেখতে পাই না বা এক্সিস্ট করতে পারে না। ওকে, তারা কি করে, আয়ন ফর্ম করে অথবা মলিকিউলস ফর্ম করে, আয়নস এবং মলিকিউলস ফর্ম করে তারা এক্সিস্ট করে, বাট ইন্ডিভিজুয়ালি একটা অ্যাটম এক্সিস্ট করতে পারে না। হ্যাঁ, কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যেখানে ইন্ডিপেন্ডেন্টলি একটা অ্যাটম এক্সিস্ট করতে পারে, তো ওইখানে কী হয়, বেসিক্যালি একটা অ্যাটম নিয়েই একটা মলিকিউল তৈরি হয়। আচ্ছা, এই ব্যাপারগুলো আমরা আসছি একটু পরে, যেগুলো আমরা একটু পরে আলোচনা করব। তো অ্যাটমগুলো কম্বাইন হয়, অনেকগুলো অ্যাটম মিলে এক বা দুই বা তিন, হ্যাঁ, মিলে এক একটা মলিকিউলস তৈরি হয়। আবার এইরকম অনেকগুলো মলিকিউলস একসাথে হয়ে, হ্যাঁ, আমাদের ম্যাটারটা ফর্ম হয়। ওকে, তারপর আমরা দেখি মলিকিউল। হোয়াট ইজ মলিকিউল? মলিকিউল ইজ নাথিং বাট যখন দুটো বা তিনটে বা চারটে পাঁচটে এইরকম পাঁচটা এইরকমভাবে অনেকগুলো অ্যাটমস যখন অ্যাট্রাকশন ফোর্সেসের মাধ্যমে একত্রিত হয়ে একটা ইউনিট তৈরি করে, তখন আমরা তাকে বলছি মলিকিউলস। লাইক আমি একটা উদাহরণের সাহায্যে বোঝাই, লাইক আমাদের জলের একটা মলিকিউল, জলের একটা মলিকিউলের মধ্যে হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে। তো দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন, এই কনফিগারেশনটা মিলে আমাদের একটা জল বা ওয়াটারের একটা মলিকিউল তৈরি হয়। ওকে, তো এইটাকে আমরা বলছি মলিকিউল, বাট এখানে কিন্তু তিনটে অ্যাটম আছে, দুটো হাইড্রোজেন অ্যাটম আছে, একটা অক্সিজেন অ্যাটম আছে, ঠিক আছে? তো মলিকিউল এবং অ্যাটম কী জিনিস আমরা বুঝলাম। একটু এটা দেখি, ডেসক্রিপশনটা দেখি। A group of two or more atoms linked together by sharing electrons in a chemical bond। হ্যাঁ, কেমিক্যাল বন্ডের মাধ্যমে বা ইলেকট্রন শেয়ার করে তারা তাদের মধ্যে একটা বন্ড স্থাপন করে, অ্যাটমগুলো সেই বন্ড স্থাপন করে একটা মলিকিউল তৈরি করে। হ্যাঁ, ইজ এ কালেকশন অফ টু অর মোর অ্যাটমস দ্যাট আর সিকিউরলি বাউন্ড টুগেদার বাই অ্যাট্রাকটিভ ফোর্সেস। আচ্ছা, আমরা যখন শুধু অ্যাটমের কথা বলেছিলাম, আমরা বলেছিলাম যে অ্যাটম ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে না, বাট অণু বা মলিকিউলস সেগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে। লাইক আমি একটা জলের একটা অণু বা একটা মলিকিউলকে আমি এনে কোথাও আমি প্লেস করতে পারি। ওকে, বাট একটা অ্যাটমকে শুধু এনে আমি প্লেস করতে পারবো না, সম্ভব হয় না। ওকে, টাইনিয়েস্ট ইউনিট অফ ম্যাটার দ্যাট ক্যান বি সেপারেটেড। হ্যাঁ, দ্য টার্ম ভ্যালেন্সি রেফার্স টু অ্যান এলিমেন্টস ক্যাপাসিটি ফর কম্বিনেশন। আছে এই ভ্যালেন্সি কী জিনিস, এটা আমরা আসছি একটু পরে। তো আমরা বুঝলাম এখানে যে অ্যাটম কি, মলিকিউলস কি। আচ্ছা, আমি আরেকটা ছোট্ট এক্সাম্পল নিই। ধরো এটা হচ্ছে একটা ওয়াল, এটা হচ্ছে একটা কি, একটা ওয়ালটা কি হচ্ছে, অনেকগুলো ইট দিয়ে তৈরি। ওয়ালটা অনেকগুলো ইট দিয়ে তৈরি, ঠিক আছে, অনেকগুলো এরকম ছোট ছোট অনেকগুলো ইট দিয়ে তৈরি। আচ্ছা, এই ওয়ালটার বিল্ডিং ব্লক তাহলে কে? এই ওয়ালটার বিল্ডিং ব্লকটা হচ্ছে এই প্রত্যেকটা ইট বা ব্রিক, ঠিক আছে। আবার এই ব্রিকটাকে যখন আমি ভাঙবো, আমি কি পাবো? কতগুলো মাটির কণা পাবো, মাটির কণা বা পোড়া মাটির কতগুলো কণা পাবো। তো দেখো, এইটার বিল্ডিং ব্লক হচ্ছে এটা এবং এইটার বিল্ডিং ব্লক হচ্ছে এটা। তো বেসিক্যালি কী হচ্ছে, বেসিক্যালি বিল্ডিং ব্লক। আবার এই ব্রিকের মধ্যে কিন্তু আমরা এক ধরনের না, আমরা মাল্টিপল টাইপের ছোট ছোট কণা পাবো, ঠিক আছে। বিলিয়নস অফ ছোটো ছোটো আমরা যেই পার্টিকেলসগুলো পাই সেগুলো ডিফারেন্ট ম্যাটেরিয়ালসের পার্টিকেলস থাকে, ঠিক আছে। তো এই বেসিক ওয়ালটার বেসিক বিল্ডিং ব্লক কোনটাকে বলা হচ্ছে? এটা। হ্যাঁ, কিন্তু এইটা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারছে না, বাট এই যে ইটটা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে। তাই আমি এইগুলোকে আমি বলছি এক একটা অ্যাটম, আর এটাকে বলছি আমি মলিকিউল। ওকে, এটাকে আমি বলছি মলিকিউল, ব্রিককে আমি বলছি মলিকিউল, এবং এই পার্টিকেলসগুলোকে আমি বলছি অ্যাটম। এটা ছোট্ট একটা এক্সাম্পল বোঝার জন্য জাস্ট দিলাম, ঠিক আছে। তো আমরা বুঝলাম হোয়াট ইজ অ্যাটম অ্যান্ড হোয়াট ইজ মলিকিউলস। চলো মুভ করি নেক্সট দিকে। দেখো, এবার হচ্ছে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের দিকে যাব। অ্যাটমিক স্ট্রাকচারটা কীরকম হয় দেখো, একটা অ্যাটমের স্ট্রাকচারের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে
এবং নিউক্লিয়াসের বাইরে অনেকগুলো অরবিট থাকে, ঠিক আছে। এই নিউক্লিয়াসটার ভেতরে এই যে নিউক্লিয়াসটা ড্র করলাম এখানে, যেখানে আমি একটা প্লাস সাইন দিলাম, এই নিউক্লিয়াসটার ভেতরে কি কি থাকে, নিউট্রন থাকে এবং প্রোটন থাকে, ওকে। আর নিউক্লিয়াসটার বাইরে যে আমি অরবিটগুলো ড্র করলাম সেই অরবিটগুলোর মধ্যে ইলেকট্রনস থাকে, ওকে। এবং এই ইলেকট্রনসগুলো এই অরবিটগুলোকে মধ্যে দিয়ে ননস্টপ এগুলো ঘুরতে থাকে, ওকে। এখানে ইলেকট্রনসগুলো রিভলিউশন হতে থাকে বা অনবরত এগুলো এই অরবিটগুলোর মাধ্যমে ঘুরতে থাকে, ওকে। ইলেকট্রনগুলোর চার্জ হয় নেগেটিভ এবং প্রোটনের চার্জ হয় পজিটিভ এবং নিউট্রন থাকে নিউট্রাল, ওকে, নিউট্রাল থাকে। তো এইটাই হচ্ছে মূলত আমার অ্যাটমের স্ট্রাকচার, ওকে। এবার চলো আমরা থিওরিটা দেখি। প্রোটন ডিসকভার্ড বাই গোল্ডস্টেইন। এই ইয়েগুলো যেগুলো বোল্ড লেটার দেওয়া আছে এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে, ওকে। দেখো প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জড আর তার চার্জ কত 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, হ্যাঁ, পজিটিভ চার্জ, তো সাইনটা পজিটিভ, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। মাস অফ এ প্রোটন, একটা প্রোটনের মাস হচ্ছে 1.673 টু 10⁻⁻27 কেজি, ওকে। ইলেকট্রনের কথা যদি আমি বলি, ইলেকট্রন আবিষ্কার করলো কে, ডিসকভার করলো কে, জে থমসন, ওকে। জে থমসন প্রথম ইলেকট্রনের ব্যাপারে ডিসকভারি করেন এবং জানান, এবং ইলেকট্রনের যে নামকরণটা করা হয় 1891-এ কে করেন, উনি হচ্ছেন জর্জ জনস্টন স্টোনি, হ্যাঁ, জর্জ জনস্টন স্টোনি, উনি ইলেকট্রনের নামকরণ করেন, ওকে। ইলেকট্রনস আর নেগেটিভলি চার্জড, তার চার্জ নেগেটিভ হয়। অ্যাবসোলিউট চার্জ অন দ্য ইলেকট্রন ইজ -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তো আমরা দেখতে পেলাম যে ইলেকট্রন এবং প্রোটনের চার্জ সেম হয় বাট অপোজিট হয়, যেমন প্রোটন হয় পজিটিভ এবং ইলেকট্রন হয় নেগেটিভ। একটা ইলেকট্রনের মাস হচ্ছে 9.109 ইন্টু 10⁻31 কেজি, ঠিক আছে। তো আমরা দেখতেই পাচ্ছি যে প্রোটনের মাস অনেকটাই বেশি এবং ইলেকট্রনের মাস তুলনামূলক অনেকটাই কম, ওকে। প্রায় 1800 মতো ইলেকট্রন মিলে একটা প্রোটনের মাসের সমান হয়, 1800 ইলেকট্রন মিলে একটা প্রোটনের মাসের সমান হয়, ওকে। দেখো নিউট্রন ডিসকভার্ড বাই জে চ্যাডউইক আমাদের নিউট্রনকে ডিসকভার করেন এবং নিউট্রনের কোনো চার্জ থাকে না এবং মাস নিয়ারলি ইকুয়াল টু দ্যাট অফ প্রোটন, এবং মাসটা প্রোটনের সমান হয়, অ্যাকচুয়ালি প্রোটন থেকে হালকা বেশি হয়, ওকে। দেখো অ্যাটমিক নিউক্লিয়াস আমরা এবার নিউক্লিয়াসটার ব্যাপারে বলেছিলাম যে একটা নিউক্লিয়াস থাকে অ্যাটমের মধ্যে, তো এই নিউক্লিয়াসটার ব্যাপারে একটু পড়ি। নিউক্লিয়াসটা ডিসকভার্ড বাই রাদারফোর্ড, হ্যাঁ, কন্টেন্স প্রোটনস অ্যান্ড নিউট্রনস। তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে, প্রোটনস এবং নিউট্রনস থাকে নিউক্লিয়াসের মধ্যে, ওকে। ইলেকট্রনস রিভলভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন অরবিটস। তার চারপাশে, নিউক্লিয়াসের চারপাশে কি থাকে, ইলেকট্রনস রিভলভ করে, ওকে। ভ্যালেন্সি, দেখো ভ্যালেন্সি কি জিনিস, দেখো ধরো আমি একটা সোডিয়াম নিলাম, সোডিয়াম একটা এলিমেন্ট যেটাকে আমি নিলাম। তো সোডিয়াম এলিমেন্টের অ্যাটমিক কনফিগারেশনটা কেমন হয়, দেখো আমি ড্র করি একটু এইদিকে। তো দেখো এই যে এই অরবিটগুলোতে একটা স্পেসিফিক নাম্বার অফ ইলেকট্রনস প্লেস করতে পারে। লাইক প্রথম যে অরবিটটা, যেটাকে আমরা কে অরবিট বলি, এই অরবিটটার মধ্যে মাত্র 2টো ইলেকট্রন জায়গা পায়, তার পরেরটাতে 8টা ইলেকট্রন জায়গা পায় এবং তারপরে যদি আরও থাকে সেটাতে 18টা ইলেকট্রন জায়গা পায়। তো এইভাবে করে করে নাম্বারটা বাড়তে থাকে। তো সোডিয়াম যে এলিমেন্টটা হয় তার কনফিগারেশনটা যদি আমি একটু ড্র করি, দেখো সোডিয়ামের বাইরে একটা থাকে, সোডিয়ামের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকে, প্রোটন বা ইলেকট্রন, প্রোটনও থাকে 11টা, ইলেকট্রন 11টা থাকে, ওকে। সোডিয়ামের প্রোটন এবং ইলেকট্রন দুটোই সমান থাকে এবং 11 করে থাকে, ওকে। দেখো তো
এখানে দুটো ইলেকট্রন আছে, এইখানে 8টা ইলেকট্রন থাকবে, ঠিক আছে, এখানে 8টা ইলেকট্রন হয়ে গেছে। আর বাইরে যে আরেকটা আছে KLM, এটা m অরবিট, m অরবিটে একটা শুধু ইলেকট্রন থাকে। ওকে, কারণ 2 + 8 + 1, 2 + 8 + 1, এইভাবে করে করে আমরা দেখতে পাই যে একদম বাইরের যে অরবিটটা সেখানে একটা ইলেকট্রন থাকে। তো সমস্যা হচ্ছে যে কোনো অরবিটে যদি 8-এর কম বা বেশি ইলেকট্রন থাকে তখন সেই অরবিটগুলো আনস্টেবল হয়, আনস্টেবল হয় এবং ওইগুলো থেকে ইলেকট্রন বেরিয়ে যায় অথবা ইলেকট্রন রিসিভ করে। এবার কখন বেরোবে কখন রিসিভ করবে, দেখো এই যে একটা অরবিট আছে এ অরবিটটা আছে m অরবিটটা, এখানে একটা মাত্র ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা সে কি করবে, সে স্টেবিলিটি আনার জন্য সে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে সবসময়। হ্যাঁ, দেখো এটা কিসের উপর ডিপেন্ড করবে, যদি এখানে এমন হতো যে কোনো একটা এলিমেন্টের বাইরে টোটাল 6টা বা 7টা ইলেকট্রন আছে, তাহলে কি হতো, সে 8টা ইলেকট্রন পূরণ করার জন্য 8টা ইলেকট্রন পূরণ করলে সে স্টেবল হয়ে যাবে। তো স্টেবল হওয়ার জন্য সে কি করবে, একটা বা দুটো ইলেকট্রন সে রিসিভ করতে চেষ্টা করবে। হ্যাঁ, লাইক আমি এখানে আরেকটা ড্র করি, ধরো এটা অক্সিজেনের টোটাল 8টা প্রোটন থাকে বা 8টা ইলেকট্রন থাকে। তো দেখো ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, এখানে দুটো ইলেকট্রন থাকে আর এখানে 6টা ইলেকট্রন থাকে, 3 4 5 6। তো দেখো প্রোটন কি করবে, এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে সোডিয়াম Na, ওকে, সোডিয়াম। দেখো সোডিয়ামের বাইরে একটা ইলেকট্রন আছে, তো সে কি করবে, 7টা হয় তাকে স্টেবিলিটি আনার জন্য 7টা ইলেকট্রন বাইরের থেকে আনতে হবে আর অথবা একটা ইলেকট্রনকে বর্জন করে দিতে হবে। তো তার মানে হচ্ছে 7টা ইলেকট্রনকে যদি সে আনে তার অরবিটে, তার প্রচুর এনার্জির প্রয়োজন হবে। তো এর থেকে ভালো যে সে একটা ইলেকট্রনকে বর্জন করে দিক। ওকে, আর অক্সিজেন কি করবে, অক্সিজেনের বর্জন করলে 6টা ইলেকট্রন বর্জন করতে হবে, তার থেকে ভালো যে সে দুটো ইলেকট্রন গ্রহণ করে নিক। দুটো ইলেকট্রন যদি গ্রহণ করে নেয় তাহলে সে স্টেবল হয়ে যাবে, এখানে 6টা আছে আর দুটো হলেই 8টা হয়ে যায়। তো অক্সিজেনের নেচার হচ্ছে সবসময় রিসিভ করার নেচার, আর সোডিয়ামের নেচার হচ্ছে সবসময় ডোনেট করার নেচার। ওকে, তো কোনো একটা এলিমেন্টের ভ্যালেন্সি হচ্ছে যে ওই এলিমেন্টের বাইরের যে অরবিটটা আছে তাতে কটা ইলেকট্রন আছে অথবা কয়টা ইলেকট্রন সে গ্রহণ করবে বা কয়টা ইলেকট্রন সে বর্জন করতে পারবে। ঠিক আছে, লাইক সোডিয়ামের এক্সাম্পল আমি নিলাম, সোডিয়ামের বাইরে একটা ইলেকট্রন আছে, তো তার ভ্যালেন্সি হচ্ছে 1। ম্যাগনেসিয়ামের বাইরের অরবিটে দুটো ইলেকট্রন থাকে, তো তার ভ্যালেন্সি হচ্ছে 2। অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3 পর্যন্ত হতে পারে। আবার অক্সিজেনের ভ্যালেন্সি যেমন 2, কারণ সে দুটো ইলেকট্রন গ্রহণ করতে পারবে, সে 6টা তো বর্জন করবে না, তো দুটো ইলেকট্রন সে গ্রহণ করতে পারবে, তার ভ্যালেন্সি হচ্ছে 2। তাহলে আমি বুঝলাম যে হোয়াট ইজ ভ্যালেন্সি, দ্য নাম্বার অফ ইলেকট্রনস গেইনড, লস্ট অর শেয়ার্ড সো অ্যাজ টু কমপ্লিট দ্য অক্টেট অফ ইলেকট্রনস, এটাকে আমরা বলছি অক্টেট। এই 8টা ইলেকট্রন বাইরের অরবিটে 8টা ইলেকট্রন পূরণ করার যে টেন্ডেন্সিটা, সেটাকে আমরা বলছি কি অক্টেট। ওকে, তো এই অক্টেট পূরণ করার জন্য যতগুলো ইলেকট্রন বর্জন করা হয় অথবা গ্রহণ করা হয় সেটাকেই বলা হচ্ছে ভ্যালেন্সি। ওকে, আমরা বুঝলাম তাহলে হোয়াট ইজ ভ্যালেন্সি। তো কোনো অ্যাটম, কোনো এলিমেন্ট যাদের অ্যাটমে বাইরের অরবিট বা বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকে, তো তাদের ভ্যালেন্সি হয় 0। যদি 8টা ইলেকট্রন থাকে, হ্যাঁ, তো তার ভ্যালেন্সি হচ্ছে 0। দেখো হাইড্রোজেনের হচ্ছে একটা ইলেকট্রন থাকে, হিলিয়ামের হচ্ছে দুটো ইলেকট্রন থাকে। তো এই হিলিয়ামটাকে বাদ দিলে বাকি সবার একই কনসেপ্ট, বাট হিলিয়ামে আসলে থাকেই দুটো ইলেকট্রন। হিলিয়ামের বাইরের কক্ষে দুটো ইলেকট্রনই থাকে এবং ফার্স্ট কে যে অরবিটটা থাকে সেই অরবিটে দুটো রিভলভ করে, তার কোনো অসুবিধা হয় না। বাট এর পরের থেকে যেই এলিমেন্টগুলো আছে সেইগুলো এই চেষ্টাটা করে যেন সে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে স্টেবল হতে পারে। ওকে, the outermost shell which had 8 electrons is said to possess an octet. Atoms would thus react so as to achieve an octet in the outermost shell.
তো অ্যাটমগুলো সবসময় এইভাবেই রিয়েক্ট করে যেন সে অক্টেট পূরণ করতে পারে। দ্য কেমিক্যাল বিহেভিয়ার অফ অ্যান অ্যাটম ডিপেন্ড আপন দ্য নাম্বার অফ ইলেকট্রনস অরবিটিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। ওকে, তো তার কেমিক্যাল বিহেভিয়ারটা কীরকম হবে, এই অ্যাটমগুলোর উপরেই ডিপেন্ড করে কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা এলিমেন্ট, সেটা মেটাল হয়, নন মেটাল হয়, এই ধরনের এগুলো হয়। ঠিক আছে, এগুলো তো তার বিহেভিয়ারটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে তার বাইরে কতগুলো ইলেকট্রন আছে। ওকে, তো দেখো তারপর আমরা দেখি, আমরা ব্রিফ আলোচনার মাধ্যমে বুঝলাম যে ভ্যালেন্সি কী জিনিস, তারপর ইলেকট্রনের যে বেসিক স্ট্রাকচারটা বা ভ্যালেন্সি কীভাবে রিলেটেড সেগুলো আমরা দেখলাম। অ্যাটমিক নাম্বার কি দেখি, অ্যাটমিক নাম্বার হচ্ছে টোটাল নাম্বার অফ প্রোটনস, কতগুলো প্রোটনস থাকে নিউক্লিয়াসের মধ্যে, সেটাই হচ্ছে অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, অ্যাটমিক নাম্বার, ধরো হাইড্রোজেনের নিউক্লিয়াসের মধ্যে একটাই প্রোটন থাকে, তো তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 1। হিলিয়ামের 2টো থাকে, তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 2। অক্সিজেনের 8টা থাকে টোটাল প্রোটন, তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 8। সোডিয়ামের 11টা থাকে, তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। ম্যাগনেসিয়ামের 12টা থাকে, তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 12। আমরা বুঝলাম হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার। মাস নাম্বার কি তাহলে, মাস নাম্বার হচ্ছে দ্য সাম অফ দ্য টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন্স, ঠিক আছে, প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম। দেখো টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন্স কাদের বলা হয়, প্রোটনস এবং নিউট্রনসদের। তো প্রোটনস এবং নিউট্রনস মিলে যতগুলো থাকে সেটাই হচ্ছে মাস নাম্বার। তো মাস নাম্বার সাধারণত ডিফারেন্ট হয়, হ্যাঁ, মাস নাম্বার ডিফারেন্ট হতে পারে। ওকে, একটাই ধরো একটা এলিমেন্টের ডিফারেন্ট মাস নাম্বার থাকতে পারে, ঠিক আছে, বাট একটা এলিমেন্টে অ্যাটমিক নাম্বার সবসময় একটাই হয়। হ্যাঁ, অ্যাটমিক নাম্বার যদি চেঞ্জ হয়ে যায়, সে সেই এলিমেন্টেই থাকবে না, সে নষ্ট হয়ে যাবে, অন্য এলিমেন্টে পরিবর্তিত হয়ে যাবে। তো অ্যাটমিক নাম্বার সবসময় সেম হয়, মাস নাম্বার পরিবর্তন হতে পারে, বিকজ নিউট্রনসের নাম্বারস পরিবর্তন হতে পারে। নিউট্রনের নাম্বার যেহেতু পরিবর্তন হয়, মাস নাম্বার পরিবর্তন হতে পারে। আইসোটোপস কী জিনিস দেখো, অ্যাটমস হুইচ হ্যাভ দ্য সেম অ্যাটমিক নাম্বারস, যেই সকল অ্যাটমগুলোর অ্যাটমিক নাম্বার সেম হয় সেগুলোকে আমরা বলছি আইসোটোপস। তো আইসোটোপস বেসিক্যালি কী হয়, একটাই এলিমেন্টের ডিফারেন্ট আইসোটোপ হয়, একটাই এলিমেন্টের ডিফারেন্ট আইসোটোপ হতে পারে। ওকে, দ্য কেমিক্যাল প্রপার্টিজ অফ দ্য আইসোটোপস আর সিমিলার বাট দেয়ার ফিজিক্যাল প্রপার্টিজ আর ডিফারেন্ট। সাম আইসোটোপস হ্যাভ স্পেশাল প্রপার্টিজ হুইচ ফাইন্ড দেম ইউজফুল ইন ভেরিয়াস ফিল্ডস। কিছু এলিমেন্ট যেগুলো নর্মাল অবস্থায় হয়তো সে এতটা কোনো একটা কাজ করতে পারে না, বাট তাদের যে ডিফারেন্ট আইসোটোপগুলো আছে, সেই আইসোটোপগুলোর সাহায্যে আমরা অনেকগুলো কাজ আমরা করতে পারি। লাইক ইউরেনিয়ামের কতগুলো আইসোটোপস নিউক্লিয়ার রিঅ্যাক্টার্সে কাজ করে, নিউক্লিয়ার রিঅ্যাক্টার্সে ফুয়েল হিসাবে কাজ করে। কোবাল্টের আইসোটোপ কোবাল্ট-16 সে ক্যান্সার ট্রিটমেন্টে হেল্প করে। আইসোটোপ অফ আয়োডিন গয়টার ট্রিটমেন্টে হেল্প করে। অ্যান আইসোটোপ অফ আর্সেনিক টিউমার ডিটেক্ট করতে হেল্প করে। এবং অ্যান আইসোটোপ অফ সোডিয়াম সে কী করে, ট্রেসিং ব্লাড ক্লটস, হ্যাঁ, শরীরের মধ্যে ব্লাড ক্লট ট্রেস করতে হেল্প করে। ওকে, তো দেখো কোন কোন আইসোটোপগুলো কীভাবে করে সেগুলো নাম দেওয়া হয়েছে এখানে। কোবাল্ট-60, হ্যাঁ, 60 হচ্ছে মাস নাম্বার, এই মাস নাম্বার, হ্যাঁ 60 হচ্ছে মাস নাম্বার, 131 এগুলো মাস নাম্বার দেওয়া হয়েছে এখানে পাশাপাশি। ওকে, যে কোন এদের সবার অ্যাটমিক নাম্বার তো সেম থাকে, বাট মাস নাম্বার ডিফারেন্ট হয় বলেই আইসোটোপ তৈরি হয়। এবার মাস নাম্বার কোন নিউট্রনটা কত থাকলে বা কোন মাস নাম্বারের আইসোটোপটা হেল্প করছে সেগুলো এখানে দেওয়া হলো। ওকে, আইসোবার্স কি, ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার বাট সেম মাস নাম্বার আর নোন এজ আইসোবার্স। দেখো কখনো কখনো দেখা যায় যে অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট, মানে সে ডিফারেন্ট এলিমেন্ট বাট তাদের মাস নাম্বার সেম, হ্যাঁ, তো এই ক্ষেত্রে তাদেরকে আমি বলছি আইসোবার্স। ওকে, আইসোটোনস কখন হয়, সেম নাম্বার অফ নিউট্রনস, যখন সেম নাম্বার অফ নিউট্রনস থাকে তখন তাদেরকে বলছি আমরা আইসোটোনস। এবং আইসো ইলেকট্রনিক্স কখন বলা হয়, যখন ইলেকট্রনসের নাম্বার সেম থাকে। অ্যাটমস, মলিকিউলস, পায়ন্সের অ্যাটমিক নাম্বার, ইলেকট্রনসের নাম্বার যখন সেম থাকে। আচ্ছা, একটা জিনিস এখানে উল্লেখযোগ্য যে
একমাত্র প্রোটনই থাকে বা মাস অ্যাটমিক নাম্বারই থাকে যেটা সাধারণত একটা এলিমেন্টেরই ডিফারেন্ট আইসোটোপস হয়। হ্যাঁ, এখানে সবার মধ্যেই কিন্তু অ্যাটমিক নাম্বার সেম, মাস নাম্বার ডিফারেন্ট হয় বলে এইগুলোকে আমি আইসোটোপ বলছি, ডিফারেন্ট আইসোটোপ একই এলিমেন্টের। বাকি যতগুলো আমরা দেখলাম এখানে আইসোবার্স, আইসোটোনস, আইসো ইলেকট্রনিক্স, হ্যাঁ, সেই সবগুলোই কিন্তু ডিফারেন্ট এলিমেন্টের ক্ষেত্রে হয়ে থাকে। ওকে, দেখো বাইন্ডিং এনার্জি কি? বাইন্ডিং এনার্জি হচ্ছে সেই এনার্জিটা যেই এনার্জির মাধ্যমে একসাথে থাকতে পারে, বা অ্যাট্রাকশন ফোর্স একটা কাজ করে, যে অ্যাট্রাকশন ফোর্সটার কারণে দুটো অ্যাটম একসাথে থাকতে পারে। ওকে, দ্য হেভিয়ার নিউক্লাই এনার্জি ইজ রিলিজড ওয়েন দ্য ব্রেকআপ, যখন ভারী নিউক্লিয়ার যেগুলো থাকবে, হ্যাঁ, সেগুলো যখন ব্রেক হয় তখন এনার্জি রিলিজ হয়, সেটাকে আমরা বলছি ফিশন। আবার ছোট ছোট নিউক্লিয়ারগুলোর ক্ষেত্রে সেগুলো যখন মার্জ হয়, হ্যাঁ, সেগুলো যখন ফিউজ করে তখন সাধারণত এনার্জি রিলিজ হয়। ওকে, এই প্রসেসটাকে আমরা বলছি ফিউশন। হ্যাঁ, তো দেখো হিলিয়াম, আমাদের সানের মধ্যে হিলিয়াম থাকে, হাইড্রোজেন থাকে। তো হিলিয়াম, একটা হিলিয়াম ভেঙে দুটো হাইড্রোজেন হতে পারে। হ্যাঁ, একটা হিলিয়ামের নিউক্লিয়াস ভেঙে দুটো হাইড্রোজেন হতে পারে। তো তখন এখানে প্রচুর পরিমাণ এনার্জি রিলিজ হয়। তো সেই প্রসেসটাকে আমরা বলছি নিউক্লিয়ার ফিশন। ওকে, আবার যখন দুটো হাইড্রোজেনের নিউক্লিয়াস একসাথে হয়ে একটা হিলিয়াম তৈরি করে, তখন আমরা বলছি এটাকে, এখানে কি হচ্ছে, বেসিক্যালি দুটো হাইড্রোজেন পরমাণু মার্জ হয়ে যাচ্ছে, এখানে কি হচ্ছে, নিউক্লিয়ার ফিউশন হচ্ছে, নিউক্লিয়ার ফিউশন। তো সূর্যের মধ্যে আমরা এই ফিশন এবং ফিউশন দুটো রিয়াকশানই দেখতে পাই, যার কারণে সূর্যের মধ্যে প্রচুর পরিমাণ এনার্জি, যে এনার্জি অ্যাকচুয়ালি আর্থের লাইফকে সার্ভাইভ করতে হেল্প করছে। ওকে, নিউক্লিয়ার পার্টিকেলস আর হেল্ড টুগেদার বাই এ স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। Radioactive elements, as the heavier atoms become more stable, যখন হেভিয়ার অ্যাটমগুলো মোর স্টেবল হয়ে যায়, পার্টিকেলস অ্যান্ড ফোটনস আর এমিটেড, এর মধ্য থেকে কত রকমের রে, পার্টিকেলস, ফোটনস এগুলো এমিট হয়, ঠিক আছে, নিউক্লিয়াসের ভেতর থেকে। তো ওই অ্যাটমসগুলোর মধ্যে আমরা ওই অ্যাটমসগুলোকে বা এলিমেন্টগুলোকে আমরা কী বলছি, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, যেগুলো থেকে অনবরত ডিফারেন্ট পার্টিকেলস, রেজ, ফোটনস এগুলো এমিট হচ্ছে। all elements with Z is equal to Z greater than 82 are radioactive. অ্যাটমিক নাম্বার যখন 82-র উপরে চলে যায়, 82 এর উপরে চলে যায়, তখন আমরা সেই সবগুলো এলিমেন্টকে কি বলছি, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস, যেগুলো ফোটনস এমিট করতে পারে বা ডিফারেন্ট পার্টিকেলস এমিট করে। একটা এক্সাম্পল হচ্ছে ইউরেনিয়াম। তো ইউরেনিয়ামের ওয়েটটা এতটাই বেশি থাকে যে সে প্রচুর পরিমাণে ফোটন এবং ডিফারেন্ট এনার্জিস রিলিজ করতে পারে। ইউরেনিয়ামের আমরা একটা ভালো এক্সাম্পল দেখলাম, যেটার মাধ্যমে নিউক্লিয়ার ডিফারেন্ট রিসার্চ বা নিউক্লিয়ার টেস্ট এগুলো ইউরেনিয়ামের হেল্প নিয়ে হয়ে থাকে। তারপর আমরা দেখছি ক্লাসিফিকেশন অফ ম্যাটারের ক্লাসিফিকেশন কীভাবে হয়ে থাকে। দেখো, ফিজিক্যালি ম্যাটারকে 3 রকম ক্লাসিফিকেশন হয়ে থাকে। দেখো, ফিজিক্যাল ক্লাসিফিকেশানে কী থাকে, সলিড, লিকুইড এবং গ্যাস। এবং কেমিক্যাল ক্লাসিফিকেশানে কি থাকে, দেখো, পিওর সাবস্টেন্স, এবং মিক্সচার্স। দেখো, কেমিক্যাল ক্লাসিফিকেশন যখন আমি করব, কি হচ্ছে, পিওর সাবস্টেন্স হচ্ছে যেগুলো একটাই এলিমেন্ট দিয়ে তৈরি, একটা এলিমেন্ট বা দুটো এক বা একাধিক এলিমেন্ট থাকতে পারে, বাট এগুলো নিজেদের মধ্যে বন্ডিং করে এরা পিওর সাবস্টেন্স হিসাবে কাজ করে। বাট মিক্সচার্সগুলো হচ্ছে ডিফারেন্ট এলিমেন্টও হতে পারে, আবার ডিফারেন্ট কম্পাউন্ডসও হতে পারে মিক্সচার্সের মধ্যে। ওকে, দেখো, পিওর সাবস্টেন্সেরকে আমরা 2 ভাগে ভাগ করি, এলিমেন্টস এবং কম্পাউন্ডস, ঠিক আছে। এলিমেন্টসগুলোকে আমরা মেটালিক এবং নন মেটালিক। এলিমেন্ট মানে হচ্ছে এর মধ্যে শুধুই এক ধরনের অ্যাটম থাকবে, ওয়ান টাইপ অফ অ্যাটমস, ঠিক আছে। কম্পাউন্ডসের মধ্যে ডিফারেন্ট অ্যাটমস থাকবে। কম্পাউন্ডসগুলো অর্গানিক হতে পারে, ইনঅর্গানিক হতে পারে, ঠিক আছে। অর্গানিক কম্পাউন্ডগুলো যেগুলোর মধ্যে কার্বন থাকে, এবং ইনঅর্গানিক কোনগুলো, বাকি কার্বন ছাড়া বাকি যেগুলো হয় সবগুলো ইনঅর্গানিক। ওকে, মিক্সচার্স হোমোজিনিয়াস এবং হিটেরোজিনিয়াস হয়ে থাকে। তো এইগুলো ডিটেলস আমরা একটু আলোচনা করবো এখন। An element is a pure substance that is composed of only one kind of atom.
ঠিক আছে, এটা হচ্ছে এলিমেন্টের ডেফিনেশন। এই জায়গাটাকে আমি একটু জুম করে দেখাই যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, দেখো ফিজিক্যাল ক্লাসিফিকেশান, সলিড, লিকুইড এবং গ্যাসেস। সলিড, লিকুইড, গ্যাসেস আমরা জানি, তরল, কঠিন এবং গ্যাসিয়াস। ঠিক আছে, কেমিক্যাল ক্লাসিফিকেশনটাকে পিওর সাবস্টেন্স এবং মিক্সচার দুটো ভাগে ভাগ করি। তারপরে আমরা এগুলো একটু আলোচনা করলাম, তোমাদের বুঝতে যেন সুবিধা হয়। আমি একটু জুম করে দেখালাম আমাকে, তো তোমরা স্ক্রিনশট নিয়ে জিনিসগুলো একটু দেখে নিতে পারো। An element is a pure substance that is composed of only one kind of atom. এখানে এলিমেন্টের মধ্যে শুধু একই ধরনের অ্যাটমই থাকে। An element cannot be composed or decomposed into simpler substances by physical or chemical change. ঠিক আছে, তো এলিমেন্ট একই ধরনের এলিমেন্ট, লাইক কোনো অ্যালুমিনিয়ামকে ভেঙে তুমি অন্য কোনো এলিমেন্ট পাবে না, লাইক হাইড্রোজেন, আয়রন। ঠিক আছে, এগুলো হচ্ছে এলিমেন্ট। সোডিয়ামের কথা বললাম, ফ্লোরিন, নিয়ন। ঠিক আছে, তারপর ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, হ্যাঁ, জিঙ্ক, আয়রন, সবগুলো হচ্ছে কি এলিমেন্টস। ঠিক আছে, এখানে একটাই একই টাইপের জিনিসগুলো একই ধরনের ক্যারেক্টারিস্টিক শো করছে। অ্যালুমিনিয়ামের ক্যারেক্টারিস্টিক্স একরকম, হাইড্রোজেনের একরকম, আয়রনের একরকম, সোডিয়ামের একরকম, হ্যাঁ, ক্লোরিনের একরকম, ফ্লোরিনের একরকম। তো এইগুলো হচ্ছে আমার এলিমেন্টস, যেগুলো ভেঙে তুমি অন্য কোনো এলিমেন্ট পাবে না। কম্পাউন্ডসগুলো বেসিক্যালি কি, কম্পাউন্ডসগুলো পিওর সাবস্টেন্স, লাইক জল যদি আমি বলি, এখানে হাইড্রোজেনও থাকে, অক্সিজেনও থাকে, তো জল হচ্ছে তোমার কম্পাউন্ড, পিওর সাবস্টেন্স বাট কম্পাউন্ড। সোডিয়াম ক্লোরাইড, NaCl, যেখানে সোডিয়াম থাকে, ক্লোরিন থাকে, এটাও কিন্তু কম্পাউন্ড। মিক্সচার কি তাহলে দেখো, মিক্সচার হচ্ছে যখন দুই ধরনের জিনিস আমরা মিক্স আপ করি, হ্যাঁ, সেটাই হচ্ছে মিক্সচার। ওকে, যে মিক্সচার আমরা যখন দুটো জিনিসকে একসাথে একত্রে করে আমরা মিশিয়ে দিই, সেটাই হচ্ছে মিক্সচার। আচ্ছা, এবার মিক্সচারগুলোর মধ্যে ডিফারেন্ট টাইপস হয়। হ্যাঁ, কী ধরনের টাইপস হয় দেখো, মিক্সচার্স ক্যান বি হেটেরোজেনিয়াস, মিক্সচার্স ক্যান বি হোমোজেনিয়াস। হেটেরোজেনিয়াস আমরা কখন বলবো, যখন ওই মিক্সচারের মধ্যে ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্ট অনুপাতে দুটো জিনিসকে মিক্সচার করা হলো। ঠিক আছে, আবার হোমোজেনিয়াস বলবো যখন একটা মিক্সচারের মধ্যে প্রত্যেকটা স্থানে সমান সংখ্যকভাবে প্রত্যেকটা এলিমেন্ট ছড়িয়ে আছে। ঠিক আছে, সমানভাবে প্রত্যেকটা এলিমেন্ট ছড়িয়ে আছে এবং প্রত্যেকটা জায়গায় একই রকমভাবে আমি মিক্সচার দেখতে পাই। বাট হেটেরোজেনিয়াস মিক্সচারের মধ্যে কি হয়, দেখা গেল জল আর বালির একটা মিক্সচার আমি তৈরি করলাম, উপর দিকে পুরোটা জল পড়ে আছে আর নিচের দিকে বালি পড়ে আছে পুরোটা, তো এই ধরনের মিক্সচারটা হেটেরোজেনিয়াস হয়ে গেল। ঠিক আছে, তো হোমোজেনিয়াস মিক্সচারে সেম কম্পোজিশন থাকে থ্রু আউট দ্য স্যাম্পল, হেটেরোজেনিয়াস মিক্সচারে থ্রু আউট দ্য স্যাম্পল থাকে না। এখানে একটা এক্সাম্পল হচ্ছে ওয়েল অ্যান্ড ওয়াটার সলিউশন, ওয়েল উপরে ভাসতে থাকে, জল নিচে থাকে, তো এই মিক্সচারটা ডেফিনেটলি, বা যদি এই মিক্সচারের মধ্যে মিশেও থাকে, তো ডিফারেন্ট পজিশন আমরা ওয়েলগুলোকে সেপারেটলি দেখতেও পাই, তো এই মিক্সচারটা তোমার ডেফিনেটলি হেটেরোজেনিয়াস মিক্সচার। ওকে, যেখানে ওয়েল এবং ওয়াটার একসাথে পুরো জায়গার মধ্যে একই কম্পোজিশন মেনটেন করতে পারছে না। ওকে, তারপর দেখবো আমরা সলিউশন কি। তাহলে সলিউশন হচ্ছে হোমোজেনিয়াস মিক্সচারই। হ্যাঁ, তো এমন না যে সবগুলো হোমোজেনিয়াস সলিউশন, কিন্তু সলিউশন হচ্ছে হোমোজেনিয়াস মিক্সচারের উদাহরণ, বাট সবগুলো হোমোজেনিয়াস মিক্সচারই যে সলিউশন হবে এমনটা কিন্তু না। দেখো, আমি যদি একটা বিকারের মধ্যে ভর্তি করে জল নেই এবং জলের মধ্যে অল্প সল্ট দিই, হ্যাঁ, এটা হচ্ছে H2O, এটা হচ্ছে তোমার সল্ট NaCl। ওকে, তো এইটা হচ্ছে যার মধ্যে আমি ঘুলছি, এটা হচ্ছে আমার সলভেন্ট, আর এটা হচ্ছে সলিউট। যার পরিমাণ বেশি থাকবে সেটা হচ্ছে, এখানে দুটো জিনিসকে আমি একসাথে মিক্সচার করছি, জল আর লবণ। তো এখন জল হচ্ছে পুরোটা ভর্তি এবং লবণ হচ্ছে 1 চামচ, তো যেটার পরিমাণ বেশি সেটা হচ্ছে সলভেন্ট এবং যেটার পরিমাণ কম সেটা হচ্ছে সলিউট। ওকে, দ্য কম্পোনেন্ট দ্যাট ইজ প্রেজেন্ট ইন লার্জার অ্যামাউন্ট ইজ কল্ড সলভেন্ট এবং যেটা ছোটো অ্যামাউন্টে থাকে সেটা হচ্ছে সলিউট। ওকে, দেখো হোমোজেনিয়াস মিক্সচার কি,
Homogeneous solution can be defined as the mixture which is formed by the combination of a solute in solvent, which cannot be seen as separate entities. ঠিক আছে, যদি তুমি জলের মধ্যে লবণ ঘুলে দাও তো কি হবে, তুমি কোনো রকমভাবে এই লবণটাকে তুমি আর আলাদা করতে পারো না, বা লবণটাকে তুমি খালি চোখে দেখতে পাও না। তখন তুমি একটা মিক্সচারকে ডিফারেন্ট ইয়েতে দেখতে পাও, কিন্তু লবণটাকে কিন্তু তুমি আর খালি চোখে দেখতে পাবে না। বা ছাঁকনি দিয়ে যদি তুমি ছাঁকতে যাও লবণটাকে কিন্তু তুমি ইজিলি আলাদা করতে পারবে না। হ্যাঁ, সে আলাদা করে ডিফারেন্ট প্রসেস আছে, বাট খুব ইজিলি তুমি এটাকে আলাদা করতে পারো না। তো এই ধরনের যদি কেমিক্যালি সে তারা মানে একসাথে হয়ে যায়, হ্যাঁ, জল এবং লবণের যে অ্যাটমসগুলো আছে সেগুলো যদি কেমিক্যালি একটার সাথে মিশে যায়, হ্যাঁ, তখন সেটাকে আমি বলছি হোমোজেনিয়াস সলিউশন। আর হেটেরোজেনিয়াস সলিউশন কখন হচ্ছে, যখন ধরো আমি জাস্ট ঘুরলাম একটা পাত্রে জল নিয়ে, এটার মধ্যে বালি ঘুরলাম, ঠিক আছে, একটু স্যান্ড দিয়ে দিলাম জলের মধ্যে স্যান্ড। তো প্রথম যখন আমি ঘুরলাম ইমিডিয়েটলি কয়েক সেকেন্ডের মধ্যে তখন কিন্তু পুরোটার মধ্যে বালির কম্পোজিশন সেম আছে। তো বালির কম্পোজিশন যখন সেম আছে তখন কিন্তু এটাকে আমি বলছি কি হেটেরোজেনিয়াস সলিউশন। হ্যাঁ, কম্পোজিশন সব পুরোটাতে সেম আছে, বাট বালিগুলো কিন্তু ইজিলি আমি ছেঁকে বার করে দিতে পারবো। বালির কণাগুলো কিন্তু আর ডিজলভ হয়ে যায়নি, ঘুলে যায়নি। লবণটা যেমন লবণের অণুগুলো ধরো বা লবণের ক্রিস্টালগুলো ধরো এরকম ছিল, এটা ঘুলে ছোট 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 টুকরো হয়ে সেটা ভেঙে পুরো মিশে গেছে জলের সাথে লবণেরটা, ঠিক আছে। বালিরটা কিন্তু এমন না, বালিরটা কিন্তু বালির টুকরো কণাগুলো একটা সার্টেন অ্যামাউন্টের পরে কিন্তু সে ভাঙতে পারবে না, সে একই রকমভাবে পুরো জলের মধ্যে ঘুরে ঘুরে বেড়াবে। তো ঠিক আছে, তো এই ধরনের সলিউশনকে আমরা বলছি হেটেরোজেনিয়াস সলিউশন, এটাকে বলছি আমরা হোমোজেনিয়াস সলিউশন, ঠিক আছে। তারপর দেখো কলয়েডস কি। কলয়েডস হচ্ছে সেই সলিউশন যেখানে অনেকক্ষণ সময় ধরে রেখে দিলেও এই যে সলিউটগুলো নিচে জমা হবে না, এটা পুরোটার মধ্যে থেকে যায়। হ্যাঁ, তো এ কলয়েড ইজ এ সলিউশন দ্যাট হ্যাজ পার্টিকেলস রেঞ্জিং, দেখো এখানে একটা রেঞ্জ দেওয়া হয়েছে, 1 থেকে 1000 ন্যানোমিটারের যে পার্টিকেলগুলো যদি থাকে সেইগুলো কলয়েডসের মধ্যে আসে এবং সেগুলো একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক্স শো করে। হ্যাঁ, স্টিল এবল টু রিমেইন ইভেনলি ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য সলিউশন, তারা অনেকক্ষণ সময় পার হয়ে গেলেও এই জলের মধ্যে খুব ইজিলি তারা সলিউশনটাকে মেনটেন করতে পারে। হ্যাঁ, বালির সলিউশনের মধ্যে কী হয়েছিল, বালিটা কিছুক্ষণ সময় গেলেই নিচে জমে যাচ্ছিল, এই ক্ষেত্রে এমন না। ধরো দুধ ইজ এ কলয়েড। মিল্কের যদি এক্সাম্পল নিই, মিল্ক হচ্ছে দুটো লিকুইডের সলিউশন, বা দুই বা তার থেকে অধিক লিকুইডের সলিউশন। দুধকে যদি তুমি অনেকক্ষণ সময় ধরে রেখে দাও, দুধ কিন্তু তার নিজের এটাই মেনটেন করবে, সে কিন্তু নষ্ট হয়ে যাবে না, বা দুধ নিচের দিকে বসে যাবে এরকম না, উপরে জল উঠে যাবে নিচের দিকে বসে যাবে, ব্যাপারটা এমন না। ওকে, তো মিল্ক হচ্ছে একটা আমাদের কলয়েডসের একটা এক্সাম্পল। ওকে, এ কলয়েড ইজ এ সলিউশন দ্যাট ইজ পার্টিকেল চেঞ্জিং বিটুইন 1 to 1000 ন্যানোমিটার ইন ডায়ামিটার, ইয়েট দ্য স্টিল রিমেইন ইভেনলি ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য সলিউশন, ঠিক আছে, ইভেনলি ডিস্ট্রিবিউটেড থাকে। দিস আর অলসো নোন এজ কলয়েডাল ডিসপারশন, যেহেতু সলিউটটা ডিসপার্সড থাকে, চারদিকে সমানভাবে ছড়িয়ে থাকে, তো সেটাকে বলছি কলয়েডাল ডিসপারশন, because the substances remain dispersed and do not settle to the bottom of the container. A colloidal dispersion consists of colloids in a dispersing medium. দেখো কতগুলো টাইপ আছে কলয়েডের, এই টাইপগুলো দেওয়া হলো এখানে। সল কখন বলবো, যখন সলিড পার্টিকেল লিকুইডের মধ্যে আমরা ডিসপার্সড পাই, ঠিক আছে। যখন কোনো লিকুইডের মধ্যে সলিড পার্টিকেলগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে সুন্দরভাবে অনেকক্ষণ সময় ধরে এটা থাকে, সেটাকে আমরা বলছি সল। যেমন পেন্ট হচ্ছে একটা সল। পেন্ট যখন আমরা বাজার থেকে কিনি আমরা কী করি, পেন্টের যে কন্টেনারটা থাকে সেটার মধ্যে পুরো থ্রু আউট দ্য কন্টেনার পেন্টটাকে সেম পাই, তো সেটা হচ্ছে সল। মিল্ক অফ ম্যাগনেশিয়া, সেটা হচ্ছে সল। মিল্ক অফ ম্যাগনেশিয়া বেসিক্যালি একটা মেডিসিন। ওকে, এমালসান কি, যখন দুটো লিকুইডের মধ্যে আমরা পাই, একটা লিকুইড অন্য একটা লিকুইডের সাথে খুব আন্তরিকভাবে মিশে থাকে, সেটা তখন যেমন আমরা উদাহরণ হিসেবে নিয়েছিলাম মিল্ক, মেয়োনিজ, এগুলো হচ্ছে এমালশন। ফোম হচ্ছে গ্যাস পার্টিকেলস আর ট্র্যাপড ইন লিকুইড অর সলিড।
ঠিক আছে। লিকুইডস এবং সলিডসের মধ্যে অল্প পরিমাণে গ্যাস পার্টিকেলস যদি ট্র্যাপড হয়ে থাকে তখন সেটাকে আমরা বলছি ফোম, লাইক শেভিং ফোম। শেভিং ফোমের মধ্যে কী থাকে, লিকুইডের মধ্যে গ্যাসের বাবলস থাকে, সেগুলো কারণে আমরা ফোমটাকে এরকম মানে দেখতে পাই। শেভিং ফোম আমরা দেখেছি সবাই আশা করি। হুইপড ক্রিম, ওকে, তুমি যদি ডিম নাও এবং ডিমটাকে অনেকক্ষণ ধরে ডিমটাকে যদি নাড়াচাড়া করো এর মধ্যে অনেক ফেনা 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 উঠবে, তো এটাও হচ্ছে ফোম। ওকে, এরোসল, হ্যাঁ, পার্টিকেলস অফ লিকুইড অর সলিড ডিসপার্স ইন এ গ্যাস, লাইক এয়ারের মধ্যে আমরা দেখতে পাই সলিড এবং লিকুইড ডিসপার্সড থাকে। তো অল্প পরিসরের জায়গা যদি আমরা নিই, ওই জায়গার মধ্যে কিন্তু এই পার্টিকেলসগুলো সমান অনুপাতে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং অনেকক্ষণ সময় ধরে থাকতে পারে। তো এয়ারকে কিন্তু আমরা এরোসল বলতে পারি, লাইক ফগ, স্মোক, ক্লাউড, ডাস্ট, এগুলো সবগুলোই কিন্তু এরোসলের উদাহরণ। হোয়াট ইজ টিন্ডাল এফেক্ট? দ্য টিন্ডাল এফেক্ট ডেসক্রাইবস স্ক্যাটারিং অফ লাইট অ্যাজ দ্য লাইট বিমস পাসেস থ্রু এ কলয়েড। ঠিক আছে, কোনো কলয়েডের মধ্যে যেহেতু সবগুলো পার্টিকেলস একদম সুন্দরভাবে ডিসপার্সড থাকে, তো এর মধ্যে যখন আমরা কোনো লাইট পাঠাই, লাইট বিমগুলো কী হয়, স্ক্যাটার হয়ে যায়, এটাকে আমরা বলছি টিন্ডাল এফেক্ট। ওকে, ব্রাউনিয়ান মোশন কি? দ্য জিগজ্যাগ মুভমেন্ট অফ দ্য কলয়েডাল পার্টিকেলস। ঠিক আছে, কলয়েডাল যে পার্টিকেলগুলো থাকে সেগুলো নন স্টপ জিগজ্যাগ এরকম মোশন তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। যখন আণুবীক্ষণিকভাবে আমরা দেখি নন স্টপ এদের মধ্যে এরকম জিগজ্যাগ মোশন আমরা দেখতে পাই, তো সেই মোশনগুলোকে বলা হয়েছে ব্রাউনিয়ান মোশন। দ্য ব্লু কালার অফ দ্য স্কাই ইজ ডিউ টু রেলিফ স্ক্যাটারিং। হ্যাঁ, স্কাইয়ের যে ব্লু কালারটা আমরা দেখতে পাই সেটাও স্ক্যাটারিংয়ের কারণে দেখতে পাই। দ্য লাইট ইজ স্ক্যাটার ডিউ টু প্রেজেন্স অফ ডাস্ট পার্টিকেলস সাসপেন্ডেড ইন দ্য এয়ার। ঠিক আছে, তারপর আমরা চলে যাচ্ছি নেক্সট চ্যাপ্টারে, দ্যাট ইজ অ্যাসিড বেস অ্যান্ড সল্ট। দেখো অ্যাসিড কী জিনিস? এন অ্যাসিড ইজ এ কম্পাউন্ড হুইচ প্রডিউসেস হাইড্রোজেন আয়নস। ঠিক আছে, এমন যেই কম্পাউন্ডগুলো একটা সলিউশনের মধ্যে হাইড্রোজেন রিলিজ করে দেয়, তাদেরকে আমরা বলছি অ্যাসিড। লাইক তুমি যদি জলের মধ্যে HCl মিশিয়ে দাও, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি মিশিয়ে দাও, দেন সে কী করবে, এটা হাইড্রোজেনকে রিলিজ করে দেয়, হাইড্রোজেন আয়নকে রিলিজ করে দেয়। তো আমি বলতে পারছি যে HCl is an acid. Okay, and responsible for its acidic properties. An acid is any species that can donate a proton to another species. Okay, acids are generally sour in taste and corrosive in nature. অ্যাসিডের টেস্ট কেমন, টক হয়, সাওয়ার হয়, অ্যান্ড করোসিভ, সেটা ক্ষয় করে দেয়। যেই জায়গাতে অ্যাসিড পড়বে সেই জায়গাটাতে রিয়াকশান করে জায়গাটাকে ক্ষয় করে দেয়। ওকে, হাইড্রোজেন আয়নস ক্যান নট এক্সিস্ট অ্যালোন। হাইড্রোজেন আয়ন একা এক্সিস্ট করতে পারে না, বাট দে এক্সিস্ট আফটার কম্বাইনিং উইথ ওয়াটার মলিকুলস, সো অন ডিজলভিং ইন ওয়াটার ইলস হাইড্রোনিয়াম আয়নস H3O+। যখন H2 এর মধ্যে আরেকটা H যখন হয়ে যায়, H3O হয়ে যায় এবং সেটা পজিটিভলি চার্জড হয়ে যায়, তো সেটাকে আমরা বলছি H3O আয়ন বা হাইড্রোনিয়াম আয়নস অ্যাজ দ্য অনলি পজিটিভ আয়নস। ঠিক আছে, তো তারপরে দেখো কতগুলো অ্যাসিডের ফর্মুলা এখানে দেওয়া হয়েছে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের হচ্ছে HCl, খুব ইম্পর্টেন্ট, বিকজ আমাদের শরীরের মধ্যে প্রচুর পরিমাণ HCl এর প্রোডাকশন হয়। নাইট্রিক অ্যাসিড HNO3 ইম্পর্টেন্ট, কার্বনিক অ্যাসিড H2CO3, সালফিউরিক অ্যাসিড H2SO4, ফসফরাস অ্যাসিড H3PO3 এবং ফসফরিক অ্যাসিড H3PO4। তো এইগুলো সাধারণত আমরা এদের অ্যাপ্লিকেশন বা এদের আমরা আমাদের এনভায়রনমেন্টও হোক বা আমাদের শরীরের মধ্যে হোক বা বিভিন্নভাবে আমরা এগুলোর ব্যাপারে জানতে পারি, তো এগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। ফর দ্য অ্যাসিড কন্টেনিং দ্য কার্বক্সিলিক অ্যাসিড উই ডু নট কাউন্ট দ্য নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস বাট দ্য নাম্বার অফ কার্বক্সিলিক গ্রুপ মাইনাস বা ড্যাশ COOH। এই যে গ্রুপটাকে বলা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ। তো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ সাধারণত কোনগুলো হয়, যখন COOH কোনো গ্রুপের মধ্যে আমরা দেখতে পাই, কোনো অ্যাসিড কেমিক্যাল ফর্মুলার মধ্যে আমরা দেখতে পাই, তখন সেটা কার্বক্সিলিক অ্যাসিড আমরা এটাকে বলতে পারি। দ্য প্রেজেন্স অফ হাইড্রোজেন আয়নস মেক অ্যাসিড স্ট্রং অ্যান্ড গুড ইলেকট্রোলাইটস। ঠিক আছে, হাইড্রোজেন আয়নস, যে হাইড্রোজেনের আয়নটা থাকে অ্যাসিডের মধ্যে, তার কারণে অ্যাসিড সবসময় স্ট্রং এবং গুড ইলেকট্রোলাইটস হয়ে থাকে, তার মধ্যে ইলেকট্রিসিটি পাস করাও ইজি হয়।
স্ট্রং অ্যাসিড কোনগুলোকে আমরা বলছি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, যেগুলো খুব স্ট্রং থাকে। এবং উইক অ্যাসিড কোনগুলোকে বলছি? অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, লাইক আমরা টার্টারিক অ্যাসিড যেটা তেঁতুলের মধ্যে থাকে সেটা উইক অ্যাসিড, ঠিক আছে। আপেলের মধ্যে ম্যালিক অ্যাসিড থাকে, সেগুলো উইক অ্যাসিড, ঠিক আছে। তো ডিফারেন্ট সিট্রাস ফ্রুটের মধ্যে আমরা সাইট্রিক অ্যাসিড দেখতে পাই, সেগুলো উইক অ্যাসিড, ওকে। অর্গানিক অ্যাসিড বা উইক অ্যাসিড এগুলো। তো ডিফারেন্ট ইউজেস অফ অ্যাসিডস এখানে আমরা দেখতে পাচ্ছি। হাইড্রোক্লোরিক অ্যাসিড, ডাইজেশন অফ ফুড, আমাদের শরীরে প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উৎপাদন হয় এবং ডাইজেশন অফ খাবার দাবার পচাতে সাহায্য করে। ভিটামিন সি, যেটা হচ্ছে আসলে অ্যাসকর্বিক অ্যাসিড, ডিফারেন্ট নিউট্রিয়েন্টস হিসাবে আমাদের শরীরে কাজ করে। কার্বনিক অ্যাসিড, কার্বোনেটেড বেভারেজেস অ্যান্ড ফার্টিলাইজার্সের মধ্যে ইউজ করা হয়ে থাকে। ভিনিগারও এক ধরনের অ্যাসিড, যার কেমিক্যাল নেম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগার আমাদের সবাই রান্নাঘরে আমরা ইউজ করে থাকি। সালফিউরিক অ্যাসিড, ফার্টিলাইজার, পেইন্ট, সিনথেটিক ফাইবার্স, এগুলোর মধ্যে ইউজ করা হয়ে থাকে। নাইট্রিক অ্যাসিড একুয়া রিজিয়া তৈরিতে সাহায্য করে, যেটা যার মধ্যে গোল্ড এবং সিলভার আসলে গুলে যায়, ঠিক আছে। গোল্ড এবং সিলভারের মতো মেটালগুলো নাইট্রিক অ্যাসিডের মানে একুয়া রিজিয়ার মধ্যে ঘুলে যায়, ওকে। তো একুয়া রিজিয়ার মধ্যে বেসিক্যালি কী থাকে? নাইট্রিক অ্যাসিড থাকে, HNO3 প্লাস HCl থাকে, ঠিক আছে, 3:1 রেশিওতে। বোরিক অ্যাসিড, ওয়াশ আইস, বোরিক অ্যাসিড আমরা দেখতে পাই চোখ পরিষ্কার করার জন্য ইউজ করা হয়ে থাকে। ফসফরিক অ্যাসিড ফার্টিলাইজার্স এবং ডিটারজেন্ট বানাতে তৈরি করা হয়ে থাকে। তো প্রোটিনসের মধ্যে আমরা ডিফারেন্ট অ্যাসিড পাই, সেই অ্যাসিডগুলোর নাম এখানে দেওয়া হয়েছে। অ্যামাইনো অ্যাসিডস, ভিনেগারের মধ্যে আমরা অ্যাসিটিক অ্যাসিড পাই, গোয়াভার মধ্যে আমরা অ্যাসকর্বিক অ্যাসিড পাই, কার্ডের মধ্যে বিউটারিক অ্যাসিড পাই, সিট্রাস ফ্রুটের মধ্যে সাইট্রিক অ্যাসিড পাই, স্টিংস অফ রেড অ্যান্ডস অ্যান্ড বিজ ফর্মিক অ্যাসিড পাই, অ্যাপলসের মধ্যে ম্যালিক অ্যাসিড পাই, গ্রেপস টারমারিন্ডের মধ্যে টার্টারিক অ্যাসিড পাই, গুসবেরিজের মধ্যে আমরা টার্টারিক অ্যাসিড পাই এবং টমেটোজের মধ্যে অক্সালিক অ্যাসিড পাই, ওকে। তো এই সবগুলোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিরেক্টলি কোশ্চেন হয় পরীক্ষাতে। The process of dissolving an acid or an base in water is highly exothermic. প্রচুর পরিমাণ এক্সোথার্মিক মানে হচ্ছে প্রচুর পরিমাণ হিট জেনারেশন হয়, ওকে। এই কারণে জলের মধ্যে অ্যাসিডটা ঢালার সময় খুব ধীরে ধীরে ঢালার জন্য রেকমেন্ড করা হয়। The atmosphere of Venus is made up of thick white and yellowish clouds of sulfuric acid. তাহলে অ্যাটমসফিয়ারের ভিনাসের অ্যাটমসফিয়ারে আমরা কোন অ্যাসিডটা দেখতে পাই? সালফিউরিক অ্যাসিড। কোশ্চেন কিন্তু এইভাবেই ফর্ম হবে, ওকে। ভিনাসের অ্যাটমসফিয়ারে আমরা কোন অ্যাসিডটা দেখতে পাই? সালফিউরিক অ্যাসিড। বেস অ্যান্ড অ্যালকালিজ, বেস কোনগুলো? হাইড্রোজেনের পরিবর্তে যদি OH আয়নটা থাকে, হাইড্রোজেনের পরিবর্তে OH আয়নটা থাকে, তখন আমরা সেটাকে বলছি বেসিক, বেস বা বেসেস, ওকে। ক্ষার, যেটাকে আমরা বাংলায় বলছি ক্ষার, ওকে। মেটাল হাইড্রোক্সাইড, যে কোনো মেটাল এবং OH আয়ন একসাথে হয়ে বেস তৈরি করে। বেসেস আর সোপি সাবস্টেন্সেস, সাবান তৈরিতে ইউজ করা হয়, কারণ তার প্রপার্টিটা এরকম পিচ্ছিল টাইপের হয় এবং বিটার টেস্ট হয়। দ্য স্ট্রেংথ অফ বেস ডিপেন্ডস অন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য হাইড্রোক্সিল আয়নস when it is dissolved in water. হাইড্রোক্সিল আয়ন মানে OH আয়নটার কথা বলা হচ্ছে, ওকে। বেসেস দ্যাট আর সলিউবল ইন ওয়াটার আর কল্ড অ্যালকালিজ, যে বেসগুলো ওয়াটারের মধ্যে ইজিলি ঘুলে যায় সেগুলোকে অ্যালকালিজ বলা হয়ে থাকে, অ্যালকালি গ্রুপ। অল অ্যালকালিজ আর বেসেস বাট অল বেসেস আর নট অ্যালকালিজ। স্ট্রং বেস কোনগুলো? সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা কস্টিক সোডা, হ্যাঁ। পটাশিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক পটাশ। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH2, ঠিক আছে। উইক বেস কোনগুলো? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো উইক বেস। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো উইক বেস। তারপর দেখো সল্ট। সল্ট কি? যখন অ্যাসিড এবং বেসের রিয়াকশান হয় তখন সল্টের উৎপাদন হয়, ওকে। দেখো, হাইড্রোজেন অফ অ্যান অ্যাসিড ইজ রিপ্লেসড বাই এ মেটাল অর আদার cation. Salts are typically ionic compounds, meaning they consist of positively charged ions এবং negatively charged ions held together by electrostatic forces. ধরো একটা এক্সাম্পলটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, এই দুটোর মধ্যে যদি রাসায়নিক বিক্রিয়া হয় তাহলে কি উৎপাদন হয়? এখান থেকে HCl থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে Na এবং HCl এর Cl একত্রিত হয়ে NaCl তৈরি করে এবং OH আর H মিলে কি হবে? জল তৈরি করে, H2O। দুটো H একটা অক্সিজেন মিলে কি হয় আমরা জানি? জল হয়, তো H2O তৈরি হয়, ঠিক আছে।
Structure. Salts are typically crystalline in solids and dry. Properties. Solids are generally soluble in water. তাদের জলের মধ্যে ঘুলে যায়. When dissolved, they are dissociate into their constituent ions which can conduct electricity. তো লবণ জলের মধ্যে যদি আমরা ঘুলি তার আয়নগুলো কি হয়, সেগুলো কনস্টিটিউয়েন্ট আয়নসগুলো সেপারেট হয়ে যায় এবং সেপারেট হয় বলে সেগুলো ইজিলি ইলেকট্রিসিটি পাস করতে পারে। অ্যামোনিয়াম সল্টস ফার্টিলাইজারে তৈরিতে সাহায্য করে, অ্যামোনিয়াম সালফেট অ্যালার্মস তৈরিতে সাহায্য করে, পটাশিয়াম নাইট্রেট গান পাউডার বা ফায়ার ওয়ার্কস এগুলোতে সাহায্য করে, পটাশিয়াম ক্লোরেট ম্যাচ ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়ে থাকে। সোডিয়াম ক্লোরাইড আমরা টেবিল সল্ট বা খাবার লবণ যেটাকে আমরা ইউজ করি, ক্লোরিন, কস্টিক সোডা, ওয়াশিং সোডা এবং বেকিং সোডা এগুলো ম্যানুফ্যাকচারেও সাহায্য করে। সিলভার ব্রোমাইড ফটোগ্রাফিতে সাহায্য করে। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে। পিএইচ স্কেল তাহলে কী জিনিস দেখো, পিএইচ স্কেল হচ্ছে যে একটা স্কেল, হ্যাঁ, যেটা 0 থেকে শুরু করে আপ টু 14 পর্যন্ত থাকে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। দেখো 7 পর্যন্ত এই দিকটা হচ্ছে অ্যাসিডিক এবং 7 থেকে আপ টু 14 পর্যন্ত হচ্ছে বেসিক। যদি এই স্কেলের মধ্যে নাম্বারটা, পিএইচ স্কেলের যদি নাম্বারটা 0 থেকে আপ টু 7 পর্যন্ত আসে, এর মানে বলতে হবে যে এই এলিমেন্টটা হচ্ছে অ্যাসিডিক, এদিকে হচ্ছে বেসিক, ঠিক আছে। তো যদি কোনো একটা এলিমেন্টের বা কোনো একটা সাবস্টেন্সের যদি পিএইচ 6 আসে, মানে বলতে হবে এটা সামান্য অ্যাসিডিক, ঠিক আছে, সামান্য অ্যাসিডিক। তো অ্যাসিডিটি বাড়তে থাকে কোন দিকে, যতই আমি 0-র দিকে এগিয়ে যাব তত বাড়তে থাকে। কোনো একটা এলিমেন্টের যদি অ্যাসিডিটি 0 বা 1 থাকে, এর মানে হচ্ছে সে সবচেয়ে বেশি অ্যাসিডিক। কোনো একটা বেসিকের সে যদি বা কোনো একটা বেসের বা কোনো একটা বেস এলিমেন্টের যদি তার পিএইচ 14 বা 13 এসে থাকে, আমরা এটাকে বলবো যে সে খুব বেসিক, সবচেয়ে বেশি বেসিসিটিটা এদিকে বাড়তে থাকে, বেসিক নেচারটা এদিকে বাড়তে থাকে এবং অ্যাসিডিক নেচারটা এদিকে বাড়তে থাকে। ওকে, দ্য স্কেল দ্যাট মেজার স্ট্রেংথ অফ অ্যান অ্যাসিড or base is called pH. These values lies between 0 to 14. Higher the hydronium ion concentration, lower is the pH value. The pH of a neutral solution is 7. Less than 7 on the pH scale represent the acidic solution. 7 থেকে কম হলে অ্যাসিডিক এবং এদিকটা হচ্ছে অ্যাসিডিক এবং এদিকটা হচ্ছে বেসিক। ওকে, as the pH value increases from 7 to 14, it represents an increase in OH ion. এদিকে গেলে OH আয়নটা বাড়তে থাকে এবং এদিকে গেলে H আয়নটা বাড়তে থাকে। ওকে, হাইড্রোনিয়াম আয়নটা in the solution, that is increase in the strength of alkali, ঠিক আছে। এই দিকের সাধারণত এই দিকের গুলো যেগুলো থাকে সেগুলো অ্যালকালি হয়, যেগুলো জলের মধ্যে ঘুলে যায়। মোস্ট ফুড ক্রপস গ্রো বেস্ট এট 7 to 7.8। হ্যাঁ, ফুড ক্রপস তৈরি করার জন্য 7 to 7.8 বেসিক নেচারটা হতে হয়, 7 to 7.8 বেসিক নেচারটা। দ্য সয়েল ইজ টু অ্যাসিডিক, যদি সয়েলটা খুব অ্যাসিডিক হয়ে থাকে, দেন ইটস পিএইচ ক্যান বি রেজড বাই অ্যাডিং লাইম, স্ল্যাক্ট লাইম, হুইচ নিউট্রালাইজেস দ্য এক্সেস অফ অ্যাসিড। মানে কি হয়, বেসিক্যালি যদি ক্ষারের পরিমাণটা বেড়ে যায় বা অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়, কোনো একটা মাটির মধ্যে যদি অ্যাসিডিক পরিমাণটা বেড়ে যায়, তখন তার মধ্যে আমরা ক্ষার মিশিয়ে দিই অল্প পরিমাণে, যেন সে নিউট্রালাইজ করে। এবং যদি ক্ষারের পরিমাণ বেশি হয় তাহলে আমরা অল্প পরিমাণে অ্যাসিড মিশাই, যেন নিউট্রালাইজ হয়। যখন টু অ্যালকালাইন থাকে তখন আমরা এতে জিপসাম মিশাই, যেন সে একটু নিউট্রাল হয়। দ্য মিডিয়াম ইন আওয়ার স্টমাক ইজ হাইলি অ্যাসিডিক। আমাদের পেটের ভেতরে যে মিডিয়ামটা থাকে সেটা হাইলি অ্যাসিডিক। কী থাকে বেসিক্যালি, এখানে HCl থাকে, পিএইচ অ্যারাউন্ড 1.2। আমরা বললাম যে এই দিকটা হলে, এদিকটা যদি থাকে, এইরকম জায়গাতে যদি থাকে পিএইচটা, সেগুলো খুব বেশি অ্যাসিডিক হয়, তাহলে আমাদের পেটের মধ্যে যে মিডিয়ামটা তার পিএইচ দেখলাম 1.2 হয়ে থাকে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডস এ মাইল্ড বেস ইজ অ্যান অ্যান্টাসিড, ঠিক আছে। টুথ ডিকে স্টার্স, যদি অ্যাসিডিটি 5.5 থেকে বাড়তে থাকে, মুখের মধ্যে, আমাদের মুখের ভেতরে যদি পিএইচ 5.5-এর থেকে যদি বেশি হয়, 5.5-এর থেকে যদি কম হয়, মানে 4, 3 এগুলো এই দিকে যদি আসতে শুরু করে, দেন টুথ ডিকে শুরু হয়, দাঁত ক্ষয়প্রাপ্ত হতে শুরু হয়। অ্যাসিড রেনের মধ্যে পিএইচ 5.6-এর থেকে কম থাকে, ঠিক আছে।
5.6 থেকে যখন কম হয় তখন সেটাকে আমরা অ্যাসিডিন বলে থাকি। গ্যাস্ট্রিক জুস, আমাদের পেটের মধ্যে যে জুসটা থাকে 1.5, লেমন জুস 2.2, পিওর ওয়াটার 7, মিল্ক অফ ম্যাগনেশিয়া 10.5। দেখো মিল্ক অফ ম্যাগনেশিয়া বেসিক্যালি আমরা কখন খাই? অ্যাসিডিটির হলে, আমাদের যদি অ্যাসিডিটি হয় তা মিল্ক অফ ম্যাগনেশিয়া খাই। মিল্ক অফ ম্যাগনেশিয়ার যার পিএইচ হচ্ছে 10.5, মানে এর মধ্যে কি আছে? বেস আছে, বেস। ওকে, তো বেসটা গিয়ে কী করে? অ্যাসিডটাকে মানে প্রশমিত করে দেয়, নষ্ট করে দেয়। ওকে, ব্লাডের হচ্ছে 7.4, ব্লাডকে আমাদের ব্লাড হালকা বেসিক, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যার বেসিসিটি হচ্ছে বা বেসিক নেচারটা হচ্ছে 14 পিএইচ। ঠিক আছে, দেখো ইন্ডিকেটার্স কি? ইন্ডিকেটার্স হচ্ছে সাবস্টেন্স ওইজ অ্যাসিডিক অর বেসিক, কোনো একটা সাবস্টেন্স অ্যাসিডিক না বেসিডিক সেটা বোঝার জন্য ইন্ডিকেটার্স আমরা ইউজ করে থাকি। ন্যাচারাল ইন্ডিকেটারগুলোর মধ্যে যেমন টার্মারিক থাকে, লিটমাস, চায়না রোজ পেটালস, এগুলো হচ্ছে ইন্ডিকেটার্স। ওকে, লিটমাস ইজ এক্সট্রাক্টেড ফ্রম লাইকেন্স। লিটমাস কোত্থেকে পাই আমরা? লাইকেন্স থেকে পাই। এ প্ল্যান্ট, লাইকেন্স হচ্ছে একটা প্ল্যান্ট। ঠিক আছে, তো যার কালার অ্যাকচুয়ালি পার্পেল কালারের থাকে, পার্পেল কালার থাকে। তো আমরা যদি কোনো একটা সাবস্টেন্সের মধ্যে লিটমাস পেপারটাকে যদি আমরা রাখি, দেন তার কালার চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, অ্যাসিডিক সলিউশনের ক্ষেত্রে তার কালার চেঞ্জ হয়ে লাল হয়ে যায়, এবং বেসিক সলিউশনের ক্ষেত্রে তার কালার চেঞ্জ হয়ে ব্লু হয়ে যায়। ওকে, তো আমরা বুঝতে পারি কোনো একটা মিডিয়াম সেটা কি অ্যাসিডিক না বেসিক। দ্য সলিউশন হুইচ ডু নট চেঞ্জ দ্য কালার লিটমাস রেড অর ব্লু নোন এজ নিউট্রাল সলিউশন। যদি তার লিটমাস পেপারের কাগজ চেঞ্জ না হয়, তার কালার চেঞ্জ না হয়, তখন আমরা সলিউশনটাকে বলছি নিউট্রাল সলিউশন। দিস সাবস্টেন্সেস আর নিদার অ্যাসিডিক নর বেসিক। তো আজকের ক্লাসে আমরা এইটুকু পর্যন্তই থাকুক, দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকো, ভালো থাকো। যদি তোমরা আমাদের কোর্স জয়েন করতে চাও, দেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।